প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। চট্টগ্রাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের জনিত কারণে বিধ্বস্ত। এই অবস্থায় আমাদের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং যাতে তোমাদের পড়াশোনার বিঘ্ন না ঘটে সেই জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাসের আয়োজন করেছেন। স্যারের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আজকে আমি দ্বাদশ শ্রেণীর একটি ক্লাস নিব। আমাদের আজকের বিষয় হচ্ছে আজ থেকে 200 বছর পূর্বে ইউরোপ মহাদেশে একটা বড় ধরনের বিপ্লব সংঘটিত হয়েছিল, যে বিপ্লব সারা ইউরোপকে দাঁড়িয়ে দিয়েছিল। সেই বিপ্লবটা হচ্ছে ফরাসি বিপ্লব। ছাত্রছাত্রীরা, আমরা ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। তোমরা গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। চলো আমরা ভিডিওটা আগে। ইউরোপ ও পশ্চিমা সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব। 1789 সালে গঠিত এই বিপ্লবের হাত ধরেই ফ্রান্সে প্রজাতান্ত্রিক আদর্শের পথ চলা শুরু হয়েছিল। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সমগ্র বিশ্বের রাষ্ট্র ব্যবস্থায় অভূতপূর্ব প্রভাব ফেলেছিল ফরাসি বিপ্লব। শত শত বছর ধরে নির্যাতিত ও বঞ্চিত সাধারণ ফ্রান্সবাসীর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই বিপ্লব। বিপ্লবের মূলনীতি ছিল স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব বা মৃত্যু। পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে জটিল সন্ধিক্ষণ হিসেবেও পরিচিত এই ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের কারণ বা পটভূমি কি? শুধুমাত্র ফ্রান্স নয়, গোটা ইউরোপের চিত্র বদলে দিয়েছিল ফরাসি বিপ্লব এবং ভূমিকা রেখেছিল সভ্যতাকে নতুনভাবে রচনা করার। কিন্তু আপনি এই বিপ্লব সংগঠিত হয়নি। ফরাসি বিপ্লবের কারণ বিশ্লেষণ করলে প্রথমেই আসবে স্বৈরাচারী রাজতন্ত্রের কথা। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত ছিল বুরিবো রাজাদের হাতে। রাজারাই ছিলেন ক্ষমতার উৎস। তাদের ফিউডাল পার্লামেন্ট থাকলেও টানা 200 বছর ডাকা হয়নি কোনো অধিবেশন। ফলশ্রুতিতে প্রজাদের কোনো অভিযোগই রাজার কানে পৌঁছত না। তৎকালীন রাজা ষোড়শ লুই ঘোষণা করেছিলেন, সার্বভৌম ক্ষমতা আমার হাতে ন্যস্ত। রাজাদের অত্যাচার আর স্বৈর শাসনে ফ্রান্সে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না। অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজা শুধু স্বৈরাচারী ছিলেন না, অকর্মণ্যও ছিলেন। রাজা চতুর্দশ লুই স্বৈরাচারী হলেও প্রজাদের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করতেন। কিন্তু তার উত্তরাধিকারী পঞ্চদশ লুই ছিলেন বিলাসী ও আড়ম্বরপূর্ণ। চতুর্দশ লুই তার মৃত্যু শয্যায় পুত্র পঞ্চদশ লুইকে যুদ্ধবিগ্রহ না করে রাজ্যের শান্তি প্রতিষ্ঠায় কাজ করার জন্য পরামর্শ দিয়েছিলেন। পঞ্চদশ লুইয়ের পর রাজা ষোড়শ লুইয়ের সময় রাজ্যের অর্থনৈতিক অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। তিনি তার স্ত্রী মেরি অ্যান্টোনেটের দ্বারা বিশেষভাবে প্রভাবান্বিত ছিলেন। তার দুর্বলতার সুযোগে স্ত্রী মেরি সাম্রাজ্যের সর্বসর্বা হয়ে ওঠেন। ফলশ্রুতিতে রাজ্যে রাজনৈতিক অসন্তোষ ও অর্থনৈতিক সংকট চরমভাবে দেখা দেয়। অষ্টাদশ শতকে পররাষ্ট্র ক্ষেত্রেও চরম ব্যর্থতার পরিচয় দেয় ফ্রান্স। 1756 সালে সংঘটিত সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্সের বিপর্যয় ঘটে, যার ফলে ফ্রান্সের ব্যবসা বাণিজ্যে চরম ক্ষতি লক্ষ্য করা যায় এবং রাজকোষ শূন্য হয়ে পড়ে। ভার্সাই রাজপ্রাসাদের বিলাস বসন ও রাজপরিবারের সদস্যদের অহেতুক ব্যয় ফরাসি সরকারের আর্থিক অবস্থা আরও শোচনীয় করে তোলে। সরকারের এই ব্যর্থতা জনগণের কাছে রাজতন্ত্রের ভাবমূর্তি দারুণভাবে নষ্ট করে দেয়। রাজনৈতিক কারণের পাশাপাশি সামাজিক কারণও ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। সে সময় ফ্রান্সের জনসমাজ অধিকারপ্রাপ্ত ও অধিকারচ্যুত এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। কর প্রদানেও তাদের ছাড় ছিল। অপরপক্ষে দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ নিয়ে গঠিত তৃতীয় শ্রেণী রাষ্ট্রীয় জীবনের সকল অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কর প্রদানের গুরুভার তাদেরকেই বহন করতে হতো। সে সময় যেমন ছিল ফরাসি সমাজের বৈষম্যমূলক চিত্র। যাজক শ্রেণী। সে সময় ফ্রান্সের যাজকদের সংখ্যা ছিল প্রায় 1,20,000। উচ্চতর যাজকরা ছিলেন প্রভূত সম্পদের অধিকারী। তাদের আয়ের উৎস ছিল ধর্মকর্ম। এছাড়া গির্জার বিরাট ভূসম্পত্তি থেকেও প্রচুর আয় হতো তাদের।
অপরদিকে নিম্নমানের যাজক শ্রেণীরা ছিল উচ্চ শ্রেণীর যাজকদের কাছে রিক্ত, নিষ্পেষিত, দুর্দশাগ্রস্ত। ফলে এই দুই শ্রেণীর মধ্যে বিদ্বেষ ও ঘৃণা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। সর্বহারা পল্লী পুরোহিতগণ দীর্ঘদিন ব্যাপী নিষ্পেষিত ও অত্যাচারিত হয়ে ফরাসি বিপ্লবের সঙ্গে সম্মিলিতভাবে আন্দোলন পরিচালনা করেছিল। অভিজাত শ্রেণী। ফরাসি বিপ্লবের প্রাক্কালে অভিজাতদের সংখ্যা ছিল প্রায় 3,50,000। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তারা একচেটিয়া অধিকার ভোগ করতেন। রাজার পরিষদ, মন্ত্রী, রাজদূত, প্রাদেশিক শাসনকর্তা উচ্চ পদগুলিতে তাদের একচেটিয়া দখল ছিল। অষ্টাদশ শতকে অভিজাতদের আর্থিক অবক্ষয় ঘটলে তারা অত্যাচারী হয়ে ওঠে। ফলে কৃষকদের উপর তাদের শোষণ ও নিপীড়ন বৃদ্ধি পেলে ফ্রান্সের মধ্যবিত্ত ও কৃষকগণ তাদের উপর বিক্ষুব্ধ হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত সর্বাত্মক বিপ্লবে রূপ লাভ করে। অধিকারচ্যুত তৃতীয় শ্রেণী। উপরোক্ত দুটি শ্রেণী ব্যতীত দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের সমন্বয়ে গঠিত হয় অধিকারচ্যুত শ্রেণী। মোট জনসংখ্যার 98% লোকই এই তৃতীয় সম্প্রদায়ের সদস্য ছিল। সকল সুযোগ সুবিধা থেকে তারা ছিল সম্পূর্ণ বঞ্চিত। এই মধ্যবিত্ত সম্প্রদায়ই ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। অর্থনৈতিক কারণ। 1789 সালে সংগঠিত ফরাসি বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক। এ সময় ফ্রান্সে মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ লাভ করে। মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্যের দাম অত্যাধিক বৃদ্ধি পায়। সে অনুপাতে জনগণের আয় বৃদ্ধি পায়নি। 1788 সালে ফ্রান্সে ব্যাপক ফসলহানি ঘটলে চরম অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং অগণিত মানুষ গ্রাম ছেড়ে খাদ্যের সন্ধানে শহরে এসে পাড়ি জমায়। উদার অর্থনীতিবিদদের দ্বারা সমর্থিত শস্য মার্কেটের নিষ্ক্রিয়তার ফলে রুটির মূল্য বৃদ্ধি পায়। শহরে এসে তারা রুটির জন্য দাঙ্গা শুরু করে। এই পরিস্থিতি সামলানোর ক্ষমতা বুর্ব সরকারের ছিল না। সুতরাং অর্থনৈতিক সংকট যে ফরাসি বিপ্লবের অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে সে বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। অষ্টাদশ শতকের শেষ ভাগে ফ্রান্সের সাহিত্য গগনে অসাধারণ প্রতিভা ও বৈপ্লবিক ভাবাদর্শ সম্পন্ন একদল সাহিত্যিক ও দার্শনিকের আবির্ভাব ঘটে। তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন রুশো, ভলচেয়ার, মন্টেস্কু ও দিদেরো। মন্টেস্কু। ফরাসি দার্শনিকদের মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য ছিলেন মন্টেস্কু। বিপ্লব বিমুখ ও গণতন্ত্রে বিশ্বাসী এই দার্শনিক জনগণের ক্ষমতার ব্যাপারে ছিলেন অত্যন্ত সোচ্চার। 1748 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লসে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ও ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার বলিষ্ঠ মতবাদ ফরাসি জাতির সামনে এক নতুন আদর্শ স্থাপন করেছিল। ভলচেয়ার। মন্টেস্কো পরবর্তী ফরাসি দার্শনিকদের মধ্যে অগ্রগণ্য ছিলেন ভলচেয়ার। তিনি ছিলেন রাজা হৈতিসী রাজতন্ত্রের সমর্থক। তিনি বলতেন, হাজার ইঁদুর দ্বারা শাসিত না হয়ে একটি সিংহের শাসন অধিক কাম্য। জনগণকে বিদ্রোহী করে তুলতে সে সময় তার ন্যায় অন্য কেউ এতটা সফল হয়নি। রুশো। ফরাসি বিপ্লবের দার্শনিক চিন্তাধারায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন রুশো। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী প্রচার করেছিলেন রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি মত প্রকাশ করেন যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকা উচিত। তার গ্রন্থটি চরমপন্থী বিপ্লবীদের মূল মন্ত্রে পরিণত হয়, যে কারণে রুশোকে ফরাসি বিপ্লবের মন্ত্রগুরু বলা হয়। এবার চলুন ফরাসি বিপ্লবের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা নেওয়া যাক। ভার্সিলিসের নারী সম্মেলন ফরাসি বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে অন্যতম একটি। 1789 সালের 5 অক্টোবর প্রায় 7,000 নারী বিভিন্ন দাবিতে সম্মেলন করেন। নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে বিপ্লবের গতি অনেক ক্ষেত্রেই বেগবান হয়ে যায়। রাতারাতি আন্দোলন ব্যাপক ভয়াবহ হয়ে উঠলে রাজা ও রাজপরিবার নিরাপত্তার স্বার্থে ভার্সিলিস থেকে প্যারিসে পাড়ি জমান। 1789 সালের 11 জুলাই মন্ত্রী নেকারকে ক্ষমতাচ্যুত করা হলে তৃতীয় সম্প্রদায় নাগরিক গার্ড নামক একটি সামরিক বাহিনী গঠন করে। এই নাগরিক গার্ডই বাস্তিল দুর্গ পতনে কার্যকরী ভূমিকা পালন করেছিল। এই বাস্তিল দুর্গই ছিল ঐতিহ্যগতভাবে ফ্রান্সের রাজতন্ত্রের প্রতীক। রাজবন্দী এবং বিপুল সংখ্যক রাজকীয় সৈন্যদের অবস্থান ছিল এখানে। দীর্ঘ সময় সংঘর্ষের পর বিদ্রোহীরা এ দুর্গ ধ্বংস করতে সক্ষম হয়।
এই সময় দুই পক্ষের ৯৮ জন বিদ্রোহী এবং ৮ জন রাজকীয় সিপাহীর প্রাণহানি ঘটে। আধুনিক ফ্রান্সের জনগণ এই দিনটিকে প্রতি বছর জাতীয় দিবস হিসেবে পালন করে থাকে। ফরাসি বিপ্লবের ট্র্যাজেডি রাজা ষোড়শ লুই ও তার স্ত্রী মারি অ্যান্তনকে ঘিরে। শেষ পর্যন্ত রাজা ষোড়শ লুই বিদ্রোহীদের কাছে বন্দী অবস্থায় উপনীত হন। আন্দোলনকারীদের কাছে বন্দী রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয় ১৭৯৩ সালের ২১শে জানুয়ারি। সহস্র জনতার সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর করার সময়ে যে ভোটের আয়োজন করা হয় সেখানে ৩৬১ জন মৃত্যুদণ্ডের পক্ষে এবং ২৮৮ জন বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তার স্ত্রীকেও বিচারের মুখোমুখি হতে হয়। দুর্নীতির কলকাঠি আড়ালে থেকে তিনি নাড়তেন বলে জনগণের অভিযোগ ছিল। ১৬ই অক্টোবর রানীর ক্ষেত্রেও একই শাস্তি আরোপিত হয়েছিল। এবার চলুন ফরাসি বিপ্লবের ফলাফলের দিকে নজর দেয়া যাক। ফরাসি জনসাধারণ সুদীর্ঘকালের স্বৈরাচারী রাজতন্ত্রের নাকবাস থেকে মুক্ত হয়ে একটি নতুন রাষ্ট্র ও সমাজ গঠনে আগ্রহী ছিল। তারই ধারাবাহিকতায় ফ্রান্সে একটি সংবিধান প্রণীত হয়। নতুন সংবিধান অনুযায়ী প্রশাসনিক ক্ষমতা রাজা এবং আইনসভা নামক একটি পার্লামেন্টের উপর অর্পিত হতো। রাজাকে সাহায্য করার জন্য মন্ত্রী নিয়োগ করা হয়। মোট কথা, নতুন শাসনতন্ত্রে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে রাজতন্ত্রকে নিয়মতান্ত্রিক করা হয়। এছাড়াও নতুন সংবিধানের মাধ্যমে শাসন বিভাগ, বিচার বিভাগে পরিবর্তন আসার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার লক্ষ্য করা যায়। নেপোলিয়নের উত্থান। ফরাসি বিপ্লবে নেপোলিয়ন বোনাপার্ট একক আধিপত্য বিস্তার করতে সমর্থ হন। কৌশলে তিনি সবার নজর কাড়েন। ফরাসি বিপ্লবের মাধ্যমে যোদ্ধা নেপোলিয়নের উত্থান ঘটে। নেপোলিয়ন ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসল ছিলেন। ৯ বছর বয়সে তাকে একটি ফরাসি মিলিটারি স্কুলে ভর্তি করানো হয়। ১৭৮৫ সালে তিনি ডিগ্রি লাভ করে সেকেন্ড লেফটেন্যান্ট পদে ভূষিত হন। নেপোলিয়ন ১৭৯৬ সালের ২৭ মার্চ ফরাসি আর্মি অব ইতালির দায়িত্ব গ্রহণ করেন। ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সাময়িক সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন তিনি। এছাড়া তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থতাকারী এবং কনফেডারেশন অব রাইনের রক্ষকও ছিলেন। তার নেতৃত্বেই ফরাসি সেনাবাহিনী ১ দশকের বেশি সময় ধরে সব ইউরোপীয় শক্তির সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়। ইউরোপের নতুন অধ্যায়ের সূচনা। ফরাসি বিপ্লব ইউরোপে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। ফরাসি বিপ্লবের সুদূরপ্রসারী প্রভাব ছিল ইউরোপের রাষ্ট্র ব্যবস্থায়। ইউরোপে তো বটেই, সারা পৃথিবীর মোড় ঘুরে গিয়েছিল ফরাসি বিপ্লবের ফলাফলে। রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র শব্দটি অর্থবহ হয়ে ওঠে ফরাসি বিপ্লবের কারণে। রাজা ষোড়শ লুইকে পরাজিত করে সাধারণ নাগরিকদের লুইতে পরিণত করার পর জাতি শব্দটি তার সার্বভৌমিক পরিপূর্ণতা লাভ করেছিল। মোট কথা, ফরাসি বিপ্লবের যুগান্তকারী ঘটনাটি ইউরোপে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিল। ফরাসি বিপ্লব কি? সনাতন ফরাসি রাষ্ট্রীয় ব্যবস্থায় সামাজিক ও অর্থনৈতিক অসাম্য, রাজনৈতিক অধিকারের প্রবঞ্চনা, স্বৈরাচারী রাজতন্ত্রের উৎপীড়ন ও নির্যাতন, বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীর অগণতান্ত্রিক ও শোষণমুখী মানসিকতার সুদৃঢ়কাল জনগণের যে অসন্তোষের সৃষ্টি করেছিল তারই হচ্ছে ফরাসি বিপ্লব। সাম্য, মৈত্রী, স্বাধীনতার মহান আদর্শে অনুপ্রাণিত এই বিপ্লব ফ্রান্সের ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে প্রভাবিত করেছিল সারা ইউরোপকে, যা অনেক সমাজ ও শাসন ব্যবস্থাকে ভেঙে দেয় এবং শুরু করে এক নতুন যুগের সূচনা করে। এখন আমরা ফরাসি বিপ্লবের কারণ সমূহ দেখব। ফরাসি বিপ্লবের প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ প্রথম হচ্ছে রাজার স্বেচ্ছাচারিতা। রাজার স্বেচ্ছাচারিতা ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। তারপর হচ্ছে অত্যাচারী রাজতন্ত্র। রাজা ছিলেন অসৎ সারা ছিলেন সকল ক্ষমতার উৎস। তিনি ছিলেন একাধারে শাসক, বিচারক এবং আইন প্রণেতা। তিনি ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। চতুর্থ দোষ লক্ষ্য আমি রাষ্ট্র। এবং ষোড়শ লুই বলতেন আমি যা করি তাই আইন। এরূপ স্বৈরাচারী শাসনে জনগণের কোনো স্থান ছিল না এবং ব্যক্তি স্বাধীনতার লেশমাত্র ছিল না। ফ্রান্সে স্টেট জেনারেল নামক ফিউডাল পার্লামেন্ট নিশ্চয় করে রাজা দেশের সকল ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন। এই ধরনের পরিস্থিতি
এই রাজনীতির কারণ প্রথম কারণ হচ্ছে রাজার স্বেচ্ছাচারিত। 2 নম্বর হচ্ছে অত্যাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের ক্ষোভ। পঞ্চদশ লুই ছিলেন দুর্বল, বিলাসী ও শাসনতন্ত্রে সম্পূর্ণ উদাসীন। কিন্তু পঞ্চদশ লুই ও ষোড়শ লুই, চৌদ্দশ লুই কিছুটা শাসন ব্যবস্থায় সুফল থাকলেও অন্যদের কোনো ধরনের, চৌদ্দশ লুইয়ের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না। কিন্তু তারপরে যারা এসেছেন পঞ্চদশ এবং ষোড়শ লুই, তারা কিন্তু খুব একটা, তারা শাসন কার্যে বা দেশের কোনো ধরনের ভালো পরিস্থিতির জন্ম দিতে পারেনি। তার পঞ্চদশ লুই ষোড়শ লুই স্বাধীন ব্যবস্থার চরম ব্যর্থতার পরিচয়। তাদের হাত দিয়ে রাজতন্ত্রে একটা অত্যাচার ও উৎপীড়নের যন্ত্রে পরিণত হয়, যার কারণে পড়াশোনার ক্ষেত্রে ফ্রান্সের শোচনীয় ব্যর্থতার ফলে জনগণ তাদের প্রতি বিদ্বেষিত হয়ে ওঠে। এভাবেই কিন্তু অত্যাচার বিরুদ্ধে জনগণের ক্ষোভ দিন দিন বাড়তে শুরু করে বা হচ্ছে শাসন ও বিচার ব্যবস্থায় নৈরাজ্য। এই সময় ফ্রান্স প্রায় 40টি ক্ষুদ্র সামন্ত অঞ্চলের বিরুদ্ধে থাকায় উচ্চপদস্থ কর্মচারীরা নিজ নিজ ইচ্ছে অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতেন। রাজকর্মচারীর ক্ষমতা ও সরকারি বিভাগগুলোর দায়িত্ব সুনির্দিষ্ট না থাকার দরুন বিশৃঙ্খলা ও অচলাবস্থার সৃষ্টি হয়। বিচার ব্যবস্থায় চরম অধঃপতন ঘটে। সমগ্র দেশে কমপক্ষে বিভিন্ন ধরনের 400 আইন কানুন বলবৎ ছিল। আইনের যুগে সকল মানুষ সমান ছিল না, তারা ছিল সীমায় দুর্নীতিগ্রস্ত এবং নিজ দায়িত্বের বিচারকরা নিজ দায়িত্বের প্রতি উদাসীন ছিলেন। তারা তাদের ছাত্রছাত্রীদের সর্বদা সচেষ্ট ছিলেন। প্রকৃতপক্ষে দেশের বিচারের নামে অবিচার এবং শিক্ষার নামে কুশাসন চলছিল, যার কারণে ফ্রান্সের জাতীয়সভা প্রায় মৃত্যুপায় ছিল। এই যে শাসন ও বিচার ব্যবস্থা এই ধরনের নৈরাজ্য সৃষ্টির পরে এই বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। তাই এই বিপ্লবের একটা সুনির্দিষ্ট কারণ হচ্ছে শাসন বিচার ব্যবস্থায় নৈরাজ্য। অভিজাত শ্রেণীর উত্থান। এরপরে দেখবো যে অভিজাত শ্রেণীর উত্থান। অভিজাত শ্রেণীর সবাই নিজেদের প্রাধান্য স্থাপন করে এবং রাজা এবং তাদের প্রিয়নকে পরিণত হয়েছিল। তারা দেশের কোনো মঙ্গল সাধন না করে তারা নিজের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধির জন্য তৎপর ছিল, যার কারণে ভার্সাই রাজতন্ত্রের পূর্ব গৌরব বিলুপ্ত হয়েছিল। শাসন ব্যবস্থায় অভিজাত শ্রেণীর প্রভাব অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেই কারণে অভিজাত শ্রেণীর এক উত্থান বড় ধরনের একটা বিপ্লবের কারণ হয়েছিল। 5 নম্বর হচ্ছে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ। দুর্বল রাজা এবং ক্ষমতাশালী অভিজাত শ্রেণীর কারণে দেশের শাসন ব্যবস্থা শোচনীয় পড়ে। ফরাসি নিপীড়িতগণ তাদের বিলাসিতা শাসন ও সামরিক অভিযানের দিকের জন্য দেশের বিপুল অর্থে অপব্যয় করতেন। ভার্সাই রাজপ্রাসাদ ছিল জাঁকজমকপূর্ণ ও বিলাসিতায় পরিপূর্ণ এক স্বর্ণপুরী। তাদের 18,000 কর্মচারীর মধ্যে 16,000 কর্মচারী রাজা এবং রানীর সেবায় নিয়োজিত ছিলেন। রাজ পরিবারের কমিটিবেতা উচ্ছৃঙ্খলতা ফরাসি জনগণকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলে। এ হচ্ছে অভিষেক। এই জন্য রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ধীরে ধীরে বৃদ্ধি শুরু করে এবং ফরাসিদের অন্যতম একটা কারণ। 6 নম্বর হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যর্থতা। অষ্টাদশ শতকে পররাষ্ট্রনীতি ও ফ্রান্স চরম ব্যর্থতার পরিচয় দেয়। 1756 খ্রিস্টাব্দে ইউরোপের সবচেয়ে বেশি যুদ্ধে ফ্রান্সের বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের ফলে ফ্রান্সের ব্যবসা বাণিজ্যে চরম ক্ষতি হয় এবং ফরাসি রাষ্ট্র শূন্য হয়ে পড়ে। এছাড়াও আমরা দেখেছি যে আমেরিকার যুদ্ধ ফ্রান্সের সে যুদ্ধে অংশগ্রহণ এবং ফ্রান্সকে অর্থনৈতিক দিয়ে সাহায্য করেছিল, যার কারণে ফ্রান্সের রাষ্ট্র শূন্য হয়ে পড়ে এবং রাজনীতি দুর্বল পড়লে স্বৈরাচারী রাজনৈতিক গোষ্ঠীটি আরও প্রকট হয়ে দেখা দেয়, যা পরবর্তী তাদের বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত করে। এরপর আমরা দেখব যে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। ফ্রান্সের জনসভা 2 শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম হচ্ছে সুবিধাভোগী, দ্বিতীয় হচ্ছে সুবিধা বঞ্চিত। আবার এখানে যাজন অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী। ধর্মযাজক সম্প্রদায়কে বলা হতো। এখানে আবার ফ্রান্সের জনগণকে আমরা 3টে স্টেটে ভাগ করব, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। ধর্মযাজক সম্প্রদায়কে বলা হতো প্রথম শ্রেণী বা ফার্স্ট স্টেট। অভিজাতকে বলা হতো দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড স্টেট এবং তৃতীয় শ্রেণী বলতে বুর্জোয়া শ্রেণী। এখানে বুর্জোয়া শব্দের অর্থ হচ্ছে নগরবাসী, বুদ্ধিজীবী ও চাকরিজীবী সম্প্রদায়, যথা শিক্ষক, আইনজীবী, সাধারণ কর্মচারী, শিক্ষক, বুদ্ধিজীবী এবং আইনজীবী, এরাই বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। আর তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল যারা সাধারণ জনগণ। অভিজাত শ্রেণীর জন্মকল্যাণে নিজের সব কিছু ভোগ করত, কিন্তু বুর্জোয়া শ্রেণী অর্থকল্যাণের বলিয়ান হলেও সমাজ তাদের কোনো অধিকার ছিল না। বুর্জোয়া ছিল শিক্ষিত বুদ্ধিজীবী, তথাপি ওদের কোনো অধিকার ছিল না, শাসন তাদের কোনো অধিকার ছিল না।
এই দুই শ্রেণী ছাড়াও শহরে আট শ্রেণী ভূমিহীন দিনমজুর ও শ্রমিক শ্রেণী ছিল। এদের নিজের করতে কিছুই ছিল না, এরা অন্যের জমিতে চাষ করত, শহরে এলে কারখানা ও গৃহভিত্তিক কাজ করত। বিপ্লবের সময় এরা প্যারিসের ক্ষুদ্র শ্রেণীর সাথে যোগ দিয়ে ধ্বংসকারী শক্তি ধারণ করে। এরপর আমরা দেখলাম একটা হচ্ছে আমরা রাজনৈতিক কারণ, এরপর দিয়েছি আমরা সামাজিক কারণ। এখন আমরা দেখবো যে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, বিপ্লব পরবর্তী ফ্রান্সের অর্থব্যবস্থা কেমন ছিল। ফ্রান্সের অর্থব্যবস্থায় বিভিন্ন ধরনের কর্মব্যবস্থা প্রচলিত ছিল। ফ্রান্সের কর্মব্যবস্থা দুভাবে বিভক্ত ছিল, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর সে সময় ফ্রান্সে 3 প্রকারের কর প্রচলন ছিল, যথা টেইল বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন বিক্রি কর, বেতিয়াম বা স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর আয়কর। কিন্তু যাজক ও অভিজাত সম্প্রদায় যারা প্রচুর ভূসম্পত্তির মালিক ছিল তারা সব ধরনের কর থেকে মুক্ত। প্রত্যক্ষ করের প্রত্যেকটি তৃতীয় শ্রেণী তথা শ্রমিক, কৃষক, গুজরাটে বহন করতে হতো। যদিও উচ্চ যাজক ও অভিজাতরা ফ্রান্সের জাতীয় সম্পদের 40% ভাগের মালিক ছিল, কিন্তু তারা ইন্ডিয়ার সম্পদের জন্য ন্যায্য কর দিত না। কর ধার্য করার তিন ধরনের ব্যবস্থা ছিল: বিশেষ অধিকার, কম হারে কর এবং কর ছাড়। ফ্রান্সের এই 3 ধরনের কর ব্যবস্থা ফ্রান্সের রাষ্ট্র ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে। এরপর আমরা দেখব পরোক্ষ কর। প্রত্যক্ষ কর ছাড়াও ফরাসি সরকার গ্যাবেলা বা বাবর কর, বাণিজ্য শুল্ক, পাবলিক পরোক্ষ কর আদায় করত। তৃতীয় শ্রেণী গির্জাকে ও জমিদারকে টাইট নামক সম্পদের 10 ভাগের 1 ভাগ কর দিত। কর আদায়ের পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ। এর ফলে রাজ কর্মচারী ও জমিদারগণ কর্তৃক কৃষকগণ ও সাধারণ জনগণ নানাভাবে নির্যাতিত হতো। কর ভারে জর্জরিত আর্থিক উদ্দেশ্যে বিভিন্ন কৃষক সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বিপ্লবের পথে এগিয়ে যায়। তাছাড়া একাধিক বৈদেশিক যুদ্ধে জড়িত হওয়ার ফলে ফ্রান্সের রাজকোষ শূন্যে পড়ে। 1788 সালে বৈদেশিক ঋণ বেড়ে গিয়ে 126 বিলিয়ন ফ্রান্স বাজেট ঘাটে দেখা দেয়। তাছাড়া রানী মারিয়া অত্যন্ত ভোগবাদী ছিলেন বলে তিনি প্রচুর অর্থের অপচয় করে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবেন। 1728 সালের পর থেকে বিদ্রোহ শুরু হয়। এছাড়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ফ্রান্সের অর্থনৈতিক সংকটকে আরও চরমে নিয়ে যায়, যা একটা বিপ্লবের ক্ষেত্রে প্রস্তুত করে। অর্থব্যবস্থা, এই 3টা অবস্থা কিন্তু ফ্রান্সের বিপ্লবের অন্যতম কারণ। আমরা এখন দেখব যে বিপ্লব পরবর্তী ফ্রান্সের অবস্থা। বাস্তিল দুর্গ যে আমরা দেখেছিলাম, বাস্তিল দুর্গ ছিল যে সেটা ছিল অভিজাতি। বাস্তিল দুর্গটা কি, কীভাবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল? 1728 সালে ফ্রান্সে ব্যাপক ফসলানি ঘটে। অবরুদ্ধ বুভুক্ষ মানুষ অসহায় কিছুজন খাদ্যের সন্ধানে গ্রাম থেকে প্যারিস নগরীতে এসে ভিড় করে এবং সমাবেশ হতে লাগলো। প্যারিস নগরী বিপ্লবের মঞ্চে পরিণত হয়। দেশের সর্বত্র অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা দেয়। জনসাধারণ শৃঙ্খলাদের প্রতিরোধে আগুন ধরিয়ে দেয়। জনসাধারণ নদের লাফের নামক একজন নেতৃত্বে ন্যাশনাল গার্ড নামক জাতীয় বাহিনী গঠন করে এবং 1789 সালে 14 জুলাই উন্মত্ত ও বিপ্লবী জনতা অত্যাচারী শাসনের প্রতীক বাস্তিল দুর্গ ধূলিসাৎ করে দেয়। রাজতন্ত্র, সমাজতন্ত্র, সুতন্ত্রের প্রতীক দুর্গ বাস্তিলের পতনের মধ্যে দিয়ে জনগণের সর্বমত প্রতিষ্ঠিত হয়। এই বাস্তিল দুর্গ ছিল একসময় স্বৈরতন্ত্রের প্রতীক। এখানে এই সমস্ত অবকর্ম কাজ করা হতো। এখানে ছিল রাজাদের বিশেষ ধরনের দুর্গ, যেখানে মানুষ ধরে এনে অত্যাচার করা হতো এবং সেই দুর্গের পতনের মধ্যে দিয়ে জনগণের বিজয় সাধিত হয়। এবং ঐতিহাসিক 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই ফ্রান্সের জনগণ তারা রাজনীতি থেকে মুক্তি লাভ করে এই বিপ্লবের মাধ্যমে। এরপর আমরা দেখবো যে শিক্ষার্থী বিপ্লব। এরপর আমরা দেখবো যে ফরাসি বিপ্লবের ফলাফলটা কী হয়েছিল। আমরা ফলাফল যাচ্ছি। প্রথমে ছিল সামন্ত প্রথার বিলোপ। সামন্ত প্রথার বিলোপ। এরপর হচ্ছে নিয়মতান্ত্রিক সামন্ততার বিলোপ। ফরাসি বিপ্লবের ফলে পতনমূলক সামন্ততা অবসান ঘটে। অভিজাত এবং সমাজের সামন্ত প্রজাতন্ত্রের বিশ্বধিকার খর্ব হয়। সামন্ত প্রজাতন্ত্রের সব ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনের ক্ষমতা লোপ পায়। তারপর হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা। রাজার একসময় রাজা ছিল। ফরাসি বিপ্লবের একটা স্বৈরাচারী রাজতন্ত্র ছিল নিয়মতান্ত্রিক। স্বৈরাচারী রাজতন্ত্রের ফলে এখন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। ফরাসি বিপ্লবের অন্যতম সাফল্য ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের ফলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। রাজার সীমাহীন ক্ষমতা খর্ব করা হয়। রাজার ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং রাজার ক্ষমতার প্রতিনিধি সভার উপর সবার অধীনস্থ করা হয়। এরপর আমরা দেখব বিপ্লবী চেতনার উন্মেষ। বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর বাণী, যা সর্বত্র ইউরোপে স্বাধিকারের বীজ ছড়িয়ে দেয়। বিপ্লবী চেতনার উন্মেষ।
ফরাসি বিপ্লবের বড় অবদান হচ্ছে বিপ্লবী চেতনার উন্মেষ। বিপ্লবের মূল মন্ত্র স্বাধীনতার সাম্য মৈত্রী বাণী ইউরোপের সর্বত্র স্বাধিকারের বীজ ছড়িয়ে দেয়। ফরাসিরা গণতন্ত্রের চেতনা উদ্বুদ্ধ হয়ে পরবর্তীকালে আরও বিপ্লবের জন্ম দেয়। এরপর হচ্ছে নির্যাস সম্পত্তির রাষ্ট্রীকরণ। সবচেয়ে সফল হচ্ছে ফরাসি সমাজের দুর্নীতির প্রতি গির্জার সম্পত্তির বাজেয়াপ্ত ও রাষ্ট্রীকরণ। শত সহস্র বছরের সঞ্চিত ধর্মান্ধতা, নিরমনতা, অসহিষ্ণুতা এই বিপ্লবের মাধ্যমে দূরীভূত হয় এবং পুরোহিতদের নাগরিক সংবিধান 1790 নামক আইনের দ্বারা ব্যাপকভাবে ধর্মীয় সব প্রভাব সীমিত করা হয়, ধর্মযাজকদের সংখ্যা হ্রাস করা হয়। তারপরে হচ্ছে মানুষের মৌলিক অধিকারের ঘোষণা। ফরাসি বিপ্লবের আরেকটি সাফল্য হল মানুষের মৌলিক অধিকার ঘোষণা ও মূলনীতি সম্বলিত প্রস্তাব গ্রহণ। রুশুর গণতান্ত্রিক ভাবধারায় পুষ্ট হয়ে আমেরিকার স্বাধীনতা আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয় পরিষদ এই ঘোষণাপত্র প্রকাশ করে। মানবাধিকার ঘোষণাপত্র ছিল ফ্রান্সের বাঁকাটা। ফরাসিরা শ্রেণী সমাজ প্রতিষ্ঠা, সাম্যবাদ ও স্বাধিকারের মাধ্যমে এই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের সূচনা করে। মানুষের মৌলিক অধিকার এই ছিল মানুষের মৌলিক অধিকার সম্বলিত ঘোষণা। তারপর হচ্ছে সীমাবদ্ধ ভোটাধিকার প্রচলন। সীমাবদ্ধ গণপরিষদের সদস্য আগে ফ্রান্সের জনগণের কোনো ধরনের অধিকার ছিল না, এই বিপ্লবের ফলেই গণপরিষদের সদস্য জনগণের সীমিত ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করতে পারে। এটাই ছিল ওদের বড় ধরনের বিজয়। এছাড়া রাজনৈতিক দলের উদ্ভব। আরেকটা ছিল ফ্রান্সের এই বিপ্লবের ফলে কিন্তু একটা সুদূর প্রসারী রাজনৈতিক দল উদ্ভব হয়েছিল। 4টা রাজনৈতিক দলের উদ্ভব হয়েছিল। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী দল, যারা পূর্বতন শাসনতন্ত্র ও সামাজিক সুবিধার পক্ষে ছিল। দ্বিতীয় হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রপন্থী, যারা ইংল্যান্ডের ন্যায় ফ্রান্সে একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চেয়েছিল। তৃতীয় হচ্ছে রাজতন্ত্র বিরোধী বামপন্থী উগ্র জ্যাকোবিন দল। আর চতুর্থ হচ্ছে রাজতন্ত্র বিরোধী নরমপন্থী বিরোসিস্ট দল। তাহলে আমরা ফ্রান্সের এই বিপ্লবের ফলে কিন্তু আমরা ফ্রান্সের 4টা রাজনৈতিক দলের উদ্ভবও দেখতে পাই। এছাড়া স্থানীয় শাসন প্রতিষ্ঠা, যেটার মাধ্যমে ফ্রান্সে সমগ্র ফ্রান্সকে প্রায় 83টি ডিপার্টমেন্টে ভাগ করা হয় এবং এগুলিকে আবার 374টি ক্যান্টনে বিভক্ত করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে আরও কয়েকটা বলতে পারতাম যে স্থানীয় শাসন প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, এগুলি কিন্তু এই বিপ্লবের ফলশ্রুতিতে হয়েছিল। স্থানীয় আইন শাসন প্রতিষ্ঠা, যেটা ছিল স্থানীয় আইন, সেটাকে সমস্ত শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করেছিল এবং সমগ্র ফ্রান্সকে 83 ডিপার্টমেন্টে ভাগ করে এবং এইগুলিকে আবার 374টি ক্যান্টনে বিভক্ত করা হয় এবং প্রত্যেক অঞ্চলের শাসনভার স্থায়ীভাবে প্রদান করা হয়। এভাবেই সম্পূর্ণ কমিউনিটিতে রাজার প্রত্যক্ষ শাসনের অবসান ঘটে। এর মাধ্যমে কিন্তু রাজা এই স্থানীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাজার ক্ষমতার প্রত্যক্ষ শাসনের অবসান ঘটে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, যেটা ফ্রান্সে একটা জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল সমস্ত জনগণের মাধ্যমে। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখেছি যে ফরাসি বিপ্লবের সুদূর প্রসারী ফলাফল হচ্ছিল সন্ত্রাসী রাজত্ব কাল এবং নেপোলিয়নের উত্থানের ফলে নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে একত্রিত করেছিল। উনি একটা প্রথম সশস্ত্র বলে কাজও করেছিল। এরপর যেটা ছিল ইউরোপে দীর্ঘস্থায়ী সন্ত্রাসী রাজত্ব সৃষ্টি হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আজকে আমি এখানেই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো এবং এর ফলাফল কী ছিল সে সম্পর্কে তোমার বিস্তারিত বর্ণনা করো। তোমরা কলেজ স্কুলে বাড়ির কাজটা করে নিয়ে আসবে এবং আমার সাথে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্ত, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।